এখন প্রায় মানে ফজরের নামাজ আমি এইমাত্র পড়ে শেষ করলাম। অনেক রাত মানে রাত শেষ অলরেডি, ভোর সকাল হওয়ার পথে। বাট দ্য থিং ইজ আমার অনেক আগে 2003 এবং 2005-এর আমি 3টা দিদের ভিডিও, সব এগুলো মিতু আন্টি অ্যাকচুয়ালি ভিডিওগুলা শ্যুট করেছিল দ্যাট টাইম। শি শুটেড আর কি অল, বাট ওই ভিডিও যে কয়টা ছিল আমি সব এখনও পাইনি, মাত্র 3টার অল্প অল্প করে কিছু পেয়েছি। অনেক এডিট করা, অনেক কিছু মুছে গেছে, অনেক কিছু এডিট করা। তো ওই ভিডিও 3টা আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। ভালো মতো এডিট করতে পারিনি অ্যাকচুয়ালি। আমি যে ভিডিও এডিটর এগুলো আমার কাছে নাই, সো আমি এটা একদমই করার সুযোগ পাই না। পাইলে হয়তো বা এটা আমি এটা দিয়ে সব ভিডিও সুন্দর করে এডিট করে আমি চ্যানেলগুলোতে আমি আমার নিজের ভিডিওগুলা, নিজের যতগুলো আমি ভিডিও আপলোড করেছি সব কিছু আমি সুন্দর মতো করে আপলোড করতে পারতাম, কিন্তু সেটা আমি পারিনি বিকজ অফ হলো এটার যেহেতু ভিডিও এডিটরটাও নাই। আমি অনেক চেষ্টা করেছি গুগল প্লে স্টোরে খুঁজতে, কিন্তু আমি পাইনি। তো এখন এই বিষয়টা হচ্ছে কি, এখানে একটা হচ্ছে, এটা হলো 2003 এবং 2005-এর। তো সবচেয়ে যেটা আমার জন্য খুশি এবং দুঃখ সব একসাথে, সেটা হচ্ছে আমার একটা মাত্র মামা। আমার মামার আম্মুরা ছিল এক ভাই এবং 8 বোন। তো তার ভিতরে সবচেয়ে বড় হলো আমার মামা। তো আমার মামা মারা গেছেন 2005-এ। মারা যাওয়ার 3 মাস আগে উনি আমাদের সাথে, মামা আমার কামাল মামা, আমি আমি আমার মামাকে মামাই ডাকতাম। তো আর আন্টিরা আম্মুরা ডাকতো ভাইজান, সবচেয়ে বড়। তো মামাকে আম্মুরও বড় ছিল, আম্মু হলো আমার মামার ইমিডিয়েট ছোট। তো আমি তো আমার আম্মুর সবচেয়ে বড় মেয়ে, আমাকে আমার মামা প্রচণ্ড আদর করতো, কামাল মামা। তো মামার ঠিক 2005-এর ফেব্রুয়ারিতে এই ভিডিওটা শ্যুট হলো, এটা গাজীপুরে। আমাদের অ্যাকচুয়ালি এখানে আরেকটা বিষয় আছে, আমার এক্স হাজব্যান্ড মেজর হারুন, তখন তো আমার ডিভোর্স হয় নাই। 2005-এর কথা, আমার ডিভোর্স হয়েছে মেজর হারুনের সাথে 2008-এ। তারপর থেকে তো আমি আর কখনো বিয়ে শাদী করি নাই। মেজর হারুন তো বিয়ে শাদী করে ওই ঘরে একটা মেয়ে হয়েছে, বড় হয়ে গেছে। মেয়েটার নাম ইলমা। আমার ইলমা নামে একটা খালাতো বোনও আছে, মনির আন্টির ছোটো মেয়ে। তো হোয়াট এভার ইসে এইটাতে এই যে এখানে একটু কথা বলতে গেলে খুব প্রবলেম হয় কি, এখানে প্রচুর রাস্তা দিয়ে এই মানে মধুবাগ এরিয়াটাতে, পুরোটা মিরবাগ মধুবাগে কমসে কম 40 বা 50 থেকে 60 বা 70টাও কুকুর হবে, এবং এদের চিৎকারে আমি এটা অন করাই আমার জন্য কঠিন হয়ে যায়। বাট তারপরেও আমি আমি অ্যাকচুয়ালি আমার এটা রেকর্ড করছি, কারণ আরও অনেক কিছু আছে, এটা আমি একটা একটা করে বলছি। তো যাই হোক, তো এক্স হাজব্যান্ড মেজর হারুনের সাথেও আরও হয়তো বা অনেক আছে, কারণ মিতু আন্টি তখন বাংলাদেশে যখনই আসতো আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করতাম এই 2008 পর্যন্ত, এবং মিতু আন্টি প্রত্যেকটাই ভিডিও শ্যুট করে রাখা, প্রত্যেকটা ভিডিও শ্যুট করে রাখা আছে মিতু আন্টির কাছে। তো আমি আসলে একটাও দেখি নাই। এই প্রথম ওই তার ছেলে মাসিয়াদ এগুলো সব কালেক্ট করেছে বোধহয়, তার থেকেও আবার মিম নিয়েছে। মিম ইংল্যান্ডে আছে, মাসিয়াদ তো সুইডেনে মিতু আন্টির সাথে। মিতু আন্টির ওই আপলোড করা মানে শ্যুট করা ভিডিওগুলো। তো মাসিয়াদ ওগুলো মোটামুটি এডিট করেছে বোধহয়। ওখান থেকে আবার আমি মিমকে রিকোয়েস্ট করার পরে মিম আমাকে পাঠালো। তো এটা মেজর হারুন অর্গানাইজ করেছিল হচ্ছে, এটার পুরো ফুডের যে ফুড সাপ্লাই, যেটা আর কি পুরো কেটারিং বলে বা ফুড সাপ্লাই বলে, যেটাই বলে, এই 2005-এর কেটারিংও ঠিক বলবো না আমি এটাকে, কারণ এটা আসলে আমরা একটা অকেশন অর্গানাইজ করেছিলাম। ওটাতে প্রায় আমরা আত্মীয় স্বজন সব মিলে প্রায় কতজন, সব মিলে 100 হবে, 100 বা একটু বেশি এরকম আর কি। আমার খালাতো ভাইরা ছিল, তার বন্ধুরা ছিল, সবাই মোটামুটি আমাদের অল আত্মীয় স্বজন, এবং সে সাথে আমার আম্মুর মেজো ফুপুর বাসার ছেলেপেলেরা, আবার আমার আম্মুর ছোটো মামা জাহাঙ্গীর মামা, জাহাঙ্গীর নানা আর কি, আমার আম্মুর মামা জাহাঙ্গীর মামা বলতেন, আর আমি তো আমার জাহাঙ্গীর নানা, উনি, মামি, তারপরে তার 2 ছেলে, তারপরে ইসে আমার মানে আম্মুর দিকের এই জাহাঙ্গীর নানা, আর আম্মুর দিকের মানে আমার নানুর দিকের আর কি, আর নানুর দিকের হলো আম্মুর 2 ফুপুর ছেলেমেয়েরা, 2 ফুপু না সরি, মেজো ফুপুর ছেলেমেয়েরা, এবং তাদের মানে যেরকম মামারা মামিরা আর
আন্টিরা, আন্টিদের হাজব্যান্ড, যেমন রুকসানা আন্টির হাজব্যান্ড, রুকসানা আন্টির হাজব্যান্ড আকরাম মামা মারা গেছে এখানে, নাই 2005-এই বোধহয় সম্ভবত মারা গেছে খুব সম্ভবত, এবং ওনাকে বাঁচানো সম্ভব হয় নাই। তো ওইটা ওনার লাস্ট ভিডিও কিনা আমি জানি না, কিন্তু আমাদের কাছে এটাই আছে, মানে এটা মিতু আন্টির কারণে আমি আজকে দেখতে পারলাম। তো আমার মামারটা দেখতে পারলাম, ওনারটা দেখতে পারলাম, উনিও নাই, মামা নাই। তারপরে সাদেক নানা নাই, আম্মুর মেজো ফুপা। তারপরে জাহাঙ্গীর নানা মারা গেছেন এই 1.5 বছর আগে, আমার আম্মা তখন ছিলেন। তারপরে এখানে আমার মামা, সবচেয়ে যেটা, যে আমার মামার মতো একটা মানুষ ছিল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, সে একটা অসাধারণ মানুষ ছিলেন। আমার মামার মতো মানুষ হয় না আসলে, একদম ফেরেশতার মতো একটা মানুষ। তো সেই মানুষটা তার ঠিক ওই প্রোগ্রামের 2.5 মাস পরেই চলে যায়। তো ওই প্রোগ্রামের পুরো খাওয়া দাওয়ার আয়োজনটা আমি করেছিলাম, খাবার দাবারের। সেটা হচ্ছে ওই বিরিয়ানি সাথে রোস্ট, তারপরে দেন আরও ড্রিঙ্কস, সালাদ, তারপরে বিকালের রিফ্রেশমেন্ট। যখন যাচ্ছিলাম, এটা একটা পিকনিক ছিল না, এটা অ্যাকচুয়ালি আমাদের সকল রিলেটিভদের একটা গেট টুগেদার ছিল। তো এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে মেজর হারুন দিদেন, মাই এক্স হাজব্যান্ড, ওনার এক ফ্রেন্ড ছিল, মেজর হারুনের ফ্রেন্ড, নাম হচ্ছে মেজর তুষার। সে কিন্তু পরবর্তীতে প্রমোটেড হয়ে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল বা ফুল কর্নেল হয়েছিল, আমি ঠিক শিওর না, নট শিওর, বাট কর্নেল শিওর যে কর্নেল তুষার হয়েছিল, বাট তখন হি ওয়াজ লেফটেন্যান্ট তুষার। তো ওনার শ্বশুর অ্যাকচুয়ালি ভাবি, যে ফারজানা ভাবি, উনি ছিলেন প্রেসিডেন্ট এরশাদের মিসেস, যে ছিলেন রওশন এরশাদ। রওশন এরশাদের সবচেয়ে ছোট বোনের, ওনারা 4 বোন, এই 4 বোনের মধ্যে সবচেয়ে যে ছোট বোন, তার মেয়ে হচ্ছে ফারজানা মানে ভাবি আর কি। তো ফারজানা ভাবির আবার 2 মেয়ে হয়েছিল, আরও সেটা হলো 2005-এ কি 6-এ, 5-এ এক মেয়ে। তারপরে তো হোয়াট এভার, তার বাবার একটা গাজীপুরে ফার্ম হাউস আছে আর কি, ছিল, প্লাস এখনও ওনারা এটা রেখেছেন নাকি, এটা আদার্স কোনো ফ্যাক্টরি দিয়েছেন বা কিছু আমি জানি না, কিন্তু একটা খুব সুন্দর ফার্ম হাউস বলা যায় না, একটা ভ্যাকেশন ভিলা, একটা ভিলা খুব সুন্দর একদম, প্রায় 45 বিঘার উপরে হবে, বিশাল এরিয়া নিয়ে, এবং প্রচুর গাছপালা, পুকুরের মাছ লাইভ, এবং হাঁস মুরগি সব। ফার্মিং ঠিক করতো না, কি পালতো জাস্ট শখের বসে, অ্যামেচার। বাট তার ভিতরে যে জিনিসটা ছিল, যে ওটা একদম অনেকটা পিকনিক স্পট, কখনো না, কারণ বাইরের লোকজনকে কোনোদিন ওইটা অ্যালাউ করতেন না। উনি শুধুমাত্র ওনার কিছু ওনার মেয়ে বা ওনারা যদি নিজের মেয়ের মানে ফারজানা ভাবির যদি কোনো প্রোগ্রাম হতো, বা তার কোনো আঙ্কেল আন্টির যদি কোনো প্রোগ্রাম হতো, তাহলেই ওখানে ওরা একটা গেট টুগেদার করতো। তো ওইটার জন্য আমি একটু রিকোয়েস্ট করছিলাম ভাবিকে, মেজর হারুন, আর যে আমি বেসিক্যালি আমি রিকোয়েস্ট করছিলাম। তো ভাবি ওটা আঙ্কেল আন্টির সাথে কথা বলে আমাকে পারমিশন দিয়ে দেয় যে হ্যাঁ, ওখানে তোমরা পিকনিক করতে পারো। তো ওই পিকনিক স্পট তো না, পিকনিক করে আমার একটা গেট টুগেদার করতে চাইছে সব আত্মীয় স্বজন মিলে। আমার পাপা আর নানু মারা যাওয়ার পরে আমার আম্মু খুব মন খারাপ করতো, বেসিক্যালি আম্মুর জন্য এই গেট টুগেদারটা আয়োজন করেছিলাম আম্মাকে নিয়ে। তো পরে পুরো গেট টুগেদারে রান্নাবান্না সব কিছু আমি শেফ দিয়ে, আমার নিজের, তখন আমার বিজনেস কিন্তু অলরেডি অনগোয়িং চলছে। আমি তখন আমার ব্লু স্কাই রেস্টুরেন্টের ফুড সাপ্লাইয়ের যে বিজনেসটা আমি অন করেছিলাম, স্টার্ট করেছিলাম 2003-এর ডিসেম্বর থেকে। তো সেটা অলরেডি তখন রান করছে। তো ওই রানিং অবস্থায় আমার ওই শেফদেরকে দিয়েই, ওই ম্যানেজার ছিল বাচ্চু, আমার দিদেন, সে ওই বাচ্চু ছিল তখন আমার ম্যানেজার, আর তার সাথে আরও শেফ ছিল প্রায় 3-4 জন। তো ওদেরকে দিয়ে আমি পুরো এই 100 জনের উপরে রান্নাটা করলাম। এটা তো আমি ওই সময় 1000-এর উপরেও রান্না শুধুমাত্র আমার আম্মুর বাসার সামনে একটা স্পেসে আমি করেছিলাম, এই লালমাটিয়ার বাসা। এখনও আমার ভাই ওই বাসাটা থাকে, ওটার নিচে জাস্ট 3টা শেফকে দিয়ে ওখানে চুলা তৈরি করে একদম নিজের লনে আমি রান্নাবান্না করে কিছু জায়গায় খাবার সাপ্লাই দিয়েছিলাম। একটা শিপের একটা গেট টুগেদার, শিপের ওই রংপুর ক্যারেট কলেজের রিউনিয়নে। তো হোয়াট এভার, ওনাদের সাথে তো আর আমার কোনো রিলেশন নেই। আমি তো 2008-এ মেজর হারুনের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার কোনো রিলেশন নেই। তবে রংপুর ক্যারেট কলেজের এক ভাইয়া, মাকসুদ ভাইয়া, উনি আমার বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করছিল, এবং ওনার টাকাগুলো আমি, সে আলম ভাই ভাবি এবং মাকসুদ ভাইয়ের মতো, আমি ওনাদের টাকাগুলো আমি এখনও ফেরত দিতে পারিনি ব্যাংকে। তো আমার এই জন্য আমার বিজনেস এক্সিকিউট করা একদম মাস্ট। তো 2008-এর পর থেকে আমার অ্যাকচুয়ালি মেজর হারুনের সাথে তো টোটালি কোনো রিলেশন নাই। আমার বাচ্চা দুটো তো তার কাছে ছিল, সেই বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল, এই গেট টুগেদার ওরা দৌড়াচ্ছে দেখলে এত মায়া লাগে।
তো সেই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে, আমার সাথে তো এখনও নেই, ওরা তো আলাদা বাসা নিয়ে থাকে, আমি তো এখানে আমার আম্মার এই বাসাটা ফ্ল্যাটটা যেটা ভাড়া নিয়েছিল ওখানেই আমি আছি, আম্মা তো নাই, 6-7 মাস হয়ে গেল আম্মা নাই। তো আমার মামাকে দেখে খুব মায়া লাগছে যে আমার মামাকে অনেক দিন পর দেখলাম। সবার ইয়া দেখি, বিশেষ করে পাপার তো ছবি দেখতাম, মামার ছবিও আমার কাছে আছে, কিন্তু মামার একটা ভিডিও দেখার খুবই ইচ্ছা ছিল, পাপারটাও দেখলাম, পাপারও একটা ভিডিও দেখলাম একদম পাপার মারা যাওয়ার কয়েক মাস আগে, বাট তখন পাপাকে দেখলে বুঝে পড়ে, ফার্স্ট টাইম ব্রেইনের অপারেশনটা করে পাপা তখন এটা ভিডিওটা শ্যুট করেছিল। তো পাপাকে দেখে চিনাই যায় না যে তার এত বড় একটা, বোঝাই যাচ্ছিল না যে এত বড় একটা অপারেশন হয়েছিল পাপার ব্রেইনে। তো মামাকে দেখো খুব মায়া লাগছে যে আমার মামাটাও চলে গেছে, পাপা চলে গেছিলো, মামা চলে গেছে, আম্মু চলে গেছে। এই ভিডিওটাতে অনেকেই নাই, আমার নানা চলে গেছে, 2জন নানা চলে গেছে ওখান থেকে, সাদেক নানা, জাহাঙ্গীর নানা, তারপরে আকরাম মামা, আমার এক মামা, রুকসান আন্টির হাজব্যান্ড, রাখির আব্বা, ফয়সাল রাখি ফয়সালের আব্বা, ওর ভাই, এই তো। আর ইকবাল মামা আল্লাহর রহমতে, আল্লাহ আমাদের যারা বেঁচে আছেন দোয়া করি আল্লাহ যেন সবাই সহি সালামতে রাখেন। ওই সময় রাসেলের আব্বাও ছিলেন, কিন্তু উনি ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছিলেন, আমি বুঝলাম না ওনার ছবি নাই কেন, তো হোয়াট এভার, বা হয়তো বা উনি জান না, কিন্তু উনিও কিন্তু বেঁচে নাই। তারপর ও সাক্ষাৎ আঙ্কেল বেঁচে নাই এখানে, হেলেন আন্টির হাজব্যান্ড এখনও বেঁচে আছে, মিথু আন্টির আল্লাহ ওনাদের বাঁচায় রাখুক, এটাই দোয়া করি, বহু বছর বাঁচায় রাখুক, সবাই বেঁচে থাকুক। শুধু কি আমি এখন এই ফ্ল্যাটের যেটা আমি 3 তলাতে দিয়েছি এটার সাথে আমি আসলে কোনো রকমের প্রবলেম অ্যালাউ করতে পারছি না। এই 2 দিন আগে, 2 দিন না, গত সপ্তাহের আগে সপ্তাহে আমার হেলেন আন্টির সাথে প্রচণ্ড ফাইট হয়, হচ্ছে এই ফাইট ঠিক না, তর্কাতর্কি হয়েছে, তর্কাতর্কি থেকে একদম ভালো রকমের একটা ঝগড়াঝাটিতে চলে গেছিলো হেলেন আন্টি আর আমাদের বাসার ভাড়াটি। এই ভদ্রমহিলারা কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা, আমার সাথে কোনো দিনই, যে 9টা বছর তারা এই বাসা নিয়েছে এবং মান্থলি আমাকে 13,000 টাকা দিয়ে যাচ্ছে, একদম 13,000 টাকা ভাড়া ফ্রম দ্য বিগিনিং, মাঝখানে কিছুদিন 12,000 টাকা ছিল, তারপরে আবার 13,000 টাকা। 12,000 টাকা বলতে হলে 2টা বিল আমি দিতাম, যেটা প্রায় 1,000 টাকার মতো আসতো, তো এরপর থেকে কিন্তু 12,000 টাকাই তো। সো ওনারা কিন্তু কখনোই এই আমার সাথে কোনো দিনও মানে ঝগড়াঝাটি বা উচ্চা গলায় বা কোনো ওই পর্যায়ে তো যাই নাই, অন্য কোনো একটা মানে কোনো রকমের ফেরোশিয়াস কোনো অবস্থায় কিন্তু যাই নাই কখনো, নেভার। তারাও কোনো দিন আমার সাথে এরকম অ্যাক্ট করে নাই, আমিও অ্যাক্ট করিনি। তো আমি না থান্ডার হয়ে গেলাম যে আমার খালার সাথে কী হলো। অবশ্য আন্টি এরকম, আন্টি কিন্তু খুব ভালো একটা মেয়ে, হেলেন আন্টির মতো ভালো একটা মেয়ে হয় না, কিন্তু হেলেন আন্টি রেগে গেলে সে একদম প্রচণ্ড রেগে যায়, দেখা যায় যে একদম হাতাহাতি পর্যায়ে চলে যায়, বাট এটা কারোর সাথে মিলানো ঠিক না, অনেক মানুষ আছে দুনিয়াতে। তো আমার একটা বিষয় হচ্ছে যে, তো এই বিষয়গুলা আন্টিকে আমি বললাম যে এই জিনিসটা যদি এরকম, তো আমার আম্মা মারা গেছে কয়েকদিন আগে, আমি ফ্ল্যাটটা মাত্র দিয়েছি, এটা দিয়ে আমার লোন শোধ করতে হবে, আমার নিজেকে চলতে হবে। ইন দ্য মিন টাইম এখানে যদি আমি যদি আমার এগ্রিমেন্ট হওয়ার আগেও যদি বলতো, আমি এটা হয়তো বা ভাড়াটিয়াদের সাথে কথা বলে আমি এটা একটা ডিসিশনে আসতাম, কিন্তু আন্টিরা 3 আন্টি মিলে আমাকে, শিমু আন্টি, রেস আন্টি আর হেলেন আন্টি মিলে, আমি যখন এগ্রিমেন্ট হয়ে গেছে একটা থেকে রিটেন একটা স্ট্যাম্পের উপরে এগ্রিমেন্ট লেখার পরে ওনারা বলতেছে যে ইয়া করা যাবে না, এখানে ওনাদেরকে রাখা যাবে না, ওনাদেরকে উঠায় দাও। এটা তো পসিবল না, এবং কোনো রকম রিজন নেই, তাদের কোনো অন্যায় নেই, শুধু আমি একটা কেন ভদ্রলোককে উঠাবো ওখান থেকে, তার ফ্যামিলি নিয়ে আছে, মেয়েটার পরীক্ষা, তাদের একটাই মেয়েটা মারিয়া, তার পরীক্ষা, ইন্টার পরীক্ষা সামনের বছর। তো হোয়াট এভার, এটাই মেইন রিজন না, আমারও প্রয়োজন ছিল, আমার প্রয়োজন এই সেন্সে ছিল, যদিও ওনারা চলে গেলেও আমি চলতে পারবো, কিন্তু আমার ইউনাইটেড স্টেটসে যাওয়াটা 1টা বছর পিছিয়ে যাবে, কারণ আমি 2026-এ টার্গেট করেছি। এখন যদি আমি ভাড়াটিয়া তুলে দিই তাহলে আমাকে এটা আমার ইউনাইটেড স্টেটসে যেতে আমার 1টা বছর পিছিয়ে যাবে। সেটাও বিষয় না, কথা হলো যে ইউনাইটেড স্টেটসে যাওয়া এমনিতেও পিছাতে পারে, এমনিতেও নাও যেতে পারতে পারি, ভিসা না পেতে পারি, ভিসা পেতে পারি, যাইতেও পারি, তার আগে অন্য কোনো ব্যবস্থা হইতে পারে, বাট ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে এই যে তায়েব আঙ্কেল, আন্টি, বাইতে আন্টিরা আমার সাথে তো কোনো কিছু করে না, এবং হেলেন আন্টির সাথে কী হলো যে এরকম বিষয় এত পর্যন্ত গেলো, এবং এটা নিয়ে রাসেলও চলে আসছিল। তো আমার কথা হচ্ছে, আমি রাসেলদের বাসার ভাড়া নিয়ে কোনোদিনও বলতে যাই না, ওদের ভাড়াটা কিন্তু একবার আমার সাথে একটু হালকা মিসবিহেভ করছে, আমি কিন্তু কখনো ওটা তর্কাতর্কিও করি না, এটা বেশি বাড়লে অনেক দূর চলে যেত, কিন্তু কোনোদিনও আমি যাইনি। তারপরে এটা হতে পারে কখনো কখনো, কিন্তু আমি ওই লিমিটটা ক্রস করি না। তো আমার কথা হলো যে আমি যাকে আমার 3 তলাতে রাখবো, 3 তলার ফ্ল্যাটে আমি যে ফ্যামিলিকে রাখবো, তাদের সাথে তো আন্টিদের উচিত এই মেনটেন করা, যাতে কোথাও এমন একটা লিমিট ক্রস না করা, এমন একটা পরিস্থিতিতে না যাওয়া যাতে তারাও এমব্রেসড হয়, আমিও এমব্রেসড হই, এবং যারা থাকবে ওখানে তারাও এমব্রেসড হয়।
তো আমি যেহেতু তাদেরকে 2 বছর না 3 বছরের জন্য একটা এগ্রিমেন্ট আছে, তাদের মেয়াদ হচ্ছে 3 বছর, 3 বছর পর তার চলে যাবে। তো তারপর এবার হেলেন আন্টির কথা আসলো, ও কিন্তু বেসিক্যালি আন্টি কিন্তু অসম্ভব ভালো একটা মেয়ে, মন থেকে খুব মানে অন্তর থেকে। যে আমার বর্ণালীতে একটা ভিডিও শ্যুট করে গেছিলো মিতু আন্টি, ওখানে হেলেন আন্টি সবাইকে বলতেছে যে তুমি এটা নাচো, তুমি এটা করো, তুমি সেটা করো, সব ভাগ্নিদের মানে তৃষা তানিশা নাচলো, রাসেল নাচলো সাথে 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 আন্টি আম্মু যে হেলেন আন্টি যে আমার মাকে ডেকে নিয়ে আসতেছে, নার্গিস আন্টিকে ডেকে নিয়ে আসতেছে, দেখো যে বাচ্চারা নাচতেছে। তারপর আমি একবার উঠে গেছি, আবার আমাকে ডাক দিয়ে নিয়ে এসে দেখো তোমার বোনরা নাচতেছে। তো এই যে খুশি হইতো, সে একটু মন থেকে খুব ভালো একটা মেয়ে, আমি যেটা জানি। কিন্তু আমার আম্মা মারা যাওয়ার পরে আই ডোন্ট নো হোয়াই আন্টি বিহেভিয়ার অনেক ডেটোরেট করছে। আম্মু মারা যাওয়ার পর 1 মাস পর থেকে আমার সাথেও খুব মিসবিহেভ করছে, কেন করছে আমি জানি না, বাট এত মিসবিহেভ করছে যে আমি থান্ডার হয়ে গেছি। আমি আন্টিরকে আমি এখন আমার সে মানসিক পরিস্থিতি নাই যে একটার পর একটা যে আমি তাদেরকে বুঝাইতে যাব যে এই হয় নাই সেই হয় নাই। তো হোয়াট এভার, আল্লাহ আন্টির মাথা ঠান্ডা করে দিক, তাকে বুঝার ক্ষমতা দিক, হেলেন আন্টি, রাইস আন্টি, শিমু আন্টি এবং রাসেল ওদেরকে, যে যেহেতু ওরা যদি এখন কথা বলে, যাদেরকে আমি দিয়েছি তারা যদি আমাকে নোটিশ দেয় যে 4 মাস পরে চলে যাবে, কিন্তু তারা এমন একটা পরিস্থিতি যে সিচুয়েশনটা করতেছে, এই সিচুয়েশনটার কোনো অর্থ নাই যে আন্টিরা এসে তারা কমিউনিটি সিস্টেম করে বললো যে তাকে তুলে দাও। এটা তো হতে পারে না। যেরকম আমার ভাই লালমাটিয়াতে ফ্ল্যাট আছে, এখন তার একটা বাসা ভাড়া দিতেছে, এখন কমিউনিটি বললে তার একটা টাইম আছে, তার একটা সিস্টেম আছে। ওই ধরনের কিছু হলে তার তো একটা থাকবে। শুধু তো কাউকে একটা প্রয়োজন ছিল, আমার ভাইয়ের সাথে যদি প্রবলেম না হয় তারা তো উঠিয়ে দিতে পারে না। বা আমি যদি একজনকে, যেরকম 4 তলা কিন্তু মিতু আন্টির ফ্ল্যাটে আমি নতুন একজন ভাড়াটিয়ে উঠেছে, ভদ্রলোক, তার বন্ধু আর তার ফ্যামিলি থাকবে, সেও হয়তো বা পরবর্তীতে বিয়ে করলে তার ওয়াইফকে উঠাতেও পারে, না উঠতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, ভদ্রলোক এখন ব্যাচেলর, তো উনি উঠেছেন। ওনারা যেই সাথে যে ফ্যামিলি উঠেছে, আমি এখনও কথা বলি না, হয়তো বা ভালোই হবে আমি চাচ্ছি। কারণ ওই ভদ্রলোককে ফোন দিলে উনি খুব যেমন আজকে বলতেছে যে আমি ফোন দিলে উনি নাকি বাসা ছেড়ে দেবে, এটা খুব অস্বস্তিকর। কারণ হচ্ছে আমি আমি ফোন দিয়েছি কারণ হলো টুলেট, আমি এই 4 তলার জন্য যে টুলেটটা দিয়েছিলাম 3 জায়গাতে, এই টুলেটটার জন্য আমাকে এখনও ফোন দিয়ে লোকজন বলতেছে। এখন এটা ওনার দায়িত্ব না, এটা সত্য, কিন্তু এখন আমি জানি যে উনির সাথে আরও 2জন ব্যাচেলর নিয়ে ওখানে উঠেছে, 1জন বা 2জন ব্যাচেলর, বা আরেকজন তার হেল্পিং হ্যান্ড আছে, তার সে একটা জব করে। আমি একটা মহিলা, তাকে ওটা দিয়েছি। তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে উনি যদি সম্ভব হয়, পসিবল হয়, সেটা হলো আমার নানুর বাসার গেটে একটা তালা দিয়েছে, সেই তালার চাবি উনি তৈরি করছে। ওই সময় বলছিলাম যে একসাথে আমার 2টা চাবি দিলুক, আমি তৈরি করে দিক, আমি টাকা দিয়ে দিব। তো উনি সেটা দিবে বলছেন, যে আমাকে চাবিটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন 10 বা 11 তারিখে। বাট ওইটা না, আমার কথা শেষে উনি খুব অ্যানয়েড হয়ে গেছেন আমার প্রতি, যে এটা কিন্তু ওনার দায়িত্ব। আসলে দিস ইজ রাইট, এটা ওনার দায়িত্ব না। আমি কিন্তু ওইভাবে করে বলতেও চাই না। ইটস এ ভেরি জেন্টল পার্সন উনি, এবং ভালো চাকরি করেন। তার থেকে বড় কথা হলো বুঝাই যায় একটা ভালো বংশের লোক। তো হোয়াট এভার, বাস আমার কাছে আমি আসলে এই জন্য, আমি অনেকটা আমার ভাইয়ের মতো, আমার ভাই হলেও বলতাম, আমার ভাই তো ওদিকে যায় না। তো সেহেতু সে প্রতিদিন বাসায় ওনার সামনে যেটা আছে এটা উনি নিয়ে নামিয়ে দিল, আমাদের বাসার সামনে এটা আমি নামিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ বিভিন্ন লোকজন ফোন দিয়ে আমাকে ওই বাসার জন্য বলতেছে। আর এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে আমার 3 তলায়ও যারা আছে তাদের সাথে আমার হওয়া উচিত না। যে প্রত্যেকেই মানুষ আমরা পৃথিবীতে। আমার আন্টি, হেলেন আন্টি শুধু মানুষই না, খুব ভালো একটা মানুষ, কিন্তু তারও এই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে, ভুল বুঝাবুঝি হয়ে একটা অবস্থায় পরিস্থিতি সৃষ্টি করার কোনো রকমের অধিকার আসলে কারণ নেই, আমারও নেই, তাদেরও নেই। তো তাদেরও উচিত না যে আমার এই সিচুয়েশনটা, এই দুর্বলতার নিয়ে রাইস আন্টি, হেলেন আন্টির উচিত যে এই জিনিসগুলোতে রিজিট থাকা, এমন কোনো স্টেপ না নেওয়া যাতে জিনিসটা এগেনস্টে চলে যায় পরিস্থিতি। তো হোয়াট এভার, তারপরেও খুব ভালো লাগলো যে আমার আম্মা ছিল, আমার মামা ছিল, আমার সব আন্টিরা ছিল, তাদের বাচ্চা কাচ্চা ছিল, এভরিওয়ান ওয়ার দেয়ার। তো এই গেট টুগেদার এখন হওয়া খুব কঠিন, কারণ আমার ডিভোর্স হয়ে গেছে। আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি কোথাও তেমন একটা ওয়েলকাম না, আমি কোথাও যাই না, আমাদের ফ্যামিলি প্রোগ্রামে পারতপক্ষে আমি অ্যাটেন্ড করি না, খুব কম। কারো বিয়েতে গেলেও আমি খুব একদম সবার লাস্টে যাই, কারো যদি বিয়ের প্রোগ্রাম হয়। আমার খুব বিয়ের খাওয়া খেতে আমি খুব পছন্দ করি, ওটা খেতে হয়তো আমি যে সত্যি কথা একদম ট্রু, আমি খুব বিয়ের খাওয়া খেতে পছন্দ করি। কিন্তু গত 16-17 বছরের প্রথম 3-4 বছর আমি দ্বিতীয় বিয়ের জন্য চেষ্টা করেছিলাম, তখন হয়তো বা হয়ে গেলে হয়ে যেত। যেরকম এখানে আছে ফেরদৌস ভাই ভাবি, মেজর হারুনের কোর্সমেট, এবং একজন সিনিয়র মেজর হেমায়েত আর্মার্ডের, ওনার মিসেস সহ ছিলেন রিটায়ার, এবং সেই সাথে মেজর ফেরদৌস রিটায়ার, সে হলো মেজর হারুনের কোর্সমেট। তার মিসেসের সাথে কিন্তু ডিভোর্স হয়ে গেছে, এবং ভাবি কিন্তু বিয়ে করে ফেলছে। আমি জানি না ভাইও নিশ্চয়ই বিয়ে করে ফেলছে। ভাবি কিন্তু আমার থেকেও সিনিয়র, আমার থেকে প্রায় 2 থেকে 3 বছরের সিনিয়র, ভালো সিনিয়র সে।
কিন্তু আমার যদি ভাবি কিন্তু তখনই বিয়ে হয়ে গেছে তার, কিন্তু আমার যদি ওই সময় বিয়ে হয়ে যেত তাহলে একটা কথা ছিল। কিন্তু ওই সময় তো আমার, আর তার থেকে বড় কথা, বিয়ের থেকে বড় কথা, আমি তো এটা বন্ধ করে দিয়েছি 2013-তে। কারণ আমার এই ব্যাংক লোনগুলোর জন্য, আমার এই ব্যাংক যে ইনভেস্ট করেছিল আমার বিজনেসে এবং সেই সাথে মানুষের, এটার জন্য কিন্তু আমাকে প্রচুর কেস টেস থেকে শুরু করে, পুলিশ কেস থেকে শুরু করে সমস্ত কিছু আমার এগেনস্টে ছিল, যেগুলো কিনা আমাকে মেনটেন করতে। তবে আমি বলবো বাংলাদেশ পুলিশ অনেক বেটার, কারণ আমার সাথে খুব ভালো বিহেভ করছে। নিয়ে গেছিলো ঠিকই, কিন্তু তারপর তারা আমার সাথে অনেক ভালো বিহেভ করছে, এবং যার জন্য পরে, এবং জাস্টিস, লয়ার সবাই আমার সাথে ভালো বিহেভ করছে। নাহলে কিন্তু আমি পরপর 2বার অ্যারেস্ট হওয়ার পরও আমি এত সহি সালামত আসতে পারতাম না। এবং আল্লাহরও সেই ইচ্ছা যে আল্লাহ আমাকে এভাবে সেভ করে নিয়ে আসছেন, যেটা আমার একটা মেয়ে, আমি আমার জন্য এটা খুব ভয়াবহ একটা অভিজ্ঞতাই না। কারণ এটা আমি শুধু মেয়ে না, আমি একটা দুর্বল অবস্থায়, কারণ আমার পক্ষে এখন সম্ভব না যে আমি যতক্ষণ না পর্যন্ত একটা সিচুয়েশনে যাবো, কারণ এটা অনেক টাকার বিষয়। আমার নিজের 2 কোটি টাকা টোটাল গেছে, এর ভিতরে মানুষের হচ্ছে মানুষ এবং বিভিন্ন মানুষ প্লাস ব্যাংকের মিলায়, সব মিলায় 60-65 লাখ টাকা। এখন আমার যে নানুর বাসার ফ্ল্যাট, এটা বিক্রি করলে কিন্তু আমি এখন এই মুহূর্তে যদি আমি ইমার্জেন্সি বিক্রি করতে চাই, 30-35 লাখের উপরে দিবেন, এটার দাম কিন্তু 50, কিন্তু কেউ কিন্তু দিতে চাবে না। তো আমি ওই রিস্ক আমি কেন বিক্রি করবো? তাছাড়া এটা আমার শেষ সম্বল, এটা তো আমি বিক্রি করে আমি জীবনে লোন পরিশোধ করতে চাবো না। যার কাছে যত টাকাই থাকুক, এটা আমার নামে ট্রান্সফার হবে, এবং কারোর কাছে আমি লোন এইটা বিক্রি করে, আমাকে যদি মাইরেও ফেলেনি, আমি জীবিত থাকতে আমার এটার থেকে আমি কোনো লোন পরিশোধ আমি করবো না। আমার লোন পরিশোধ করবো যখন আমার বিজনেস করে আমার কাছে, আমি আরেকটা বিজনেস করে আমি টাকা পয়সা আর্ন করবো, তারপর আমি দেবো। কারণ এটা আমার সম্বল, এটা দিয়ে আমাকে থাকতে হবে, খাইতে হবে, পড়তে হবে, বাঁচতে হবে। এটা আমি জানি এটা হয়তো আমি ওদেরকে বুঝাইতে পারবো না, ব্যাংকে বুঝাইতে পারবো না, কাউকে বুঝাইতে পারবো না, কিন্তু যদি বুঝাইতে না পারি তাহলে আর কিছু করে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি তার সুইসাইড করবো না, যা হোক সেটা দেখা যাবে, কিন্তু আমি জীবিত থাকতে, আমার সেন্স থাকতে, আমার জ্ঞান থাকতে আমি এটা সেল করে বা এটা আমার লোন, আমি কোনোভাবে কোনো রকম লোন পরিশোধ করবো না। আমার বিজনেস করে আমি টাকা নিয়ে আসবো, এবং সেই টাকা থেকে মানুষের টাকা শুধু দিবই ফেরত না। যেমন আলম ভাই ভাবি আছে, মাকসুদ ভাই ভাবি আছে, তারপরে আমার শাহজাহান নানার কিছু টাকা ছিল, সেটা আমি, জাহাঙ্গীর নানা তো নাই, মারা গেছে, তার ছেলেদেরকে দেবো। তারপর শিবু আন্টি, মিতু আন্টিদের কিছু টাকা আছে, তারপর ব্যাংকের টাকা আছে, এইগুলো সব আমি ক্লিয়ার করে, সব মিলে 60-65 লাখ টাকার মতো, এইগুলো সব ক্লিয়ার করে দিয়ে আমার যাতে নিজের থাকে। কারণ আমারও তো একটা লাইফ আছে, প্রত্যেকে সবাই চাবে যে তার জন্য ভালো হবে, আমি চাবো না, এটা তো হবে না। সবাই খালি এসে ইন্টারফেয়ার করবে, দ্যাটস ভেরি রং। মানে এই জিনিসটার তো কোনো অর্থ নাই। মেজর রানুর সাথে ডিভোর্স হচ্ছে থেকে যে আমার মরে যেতে হবে, নট লাইক দ্যাট, এটারও তো কোনো যুক্তি নাই। পৃথিবীতে কোথাও কারোর কোনো যুক্তি নেই। আমি বেঁচে থাকবো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকবে, এটাই লজিক্যাল। মরে যেতে হবে, দ্যাটস ইললজিক্যাল। তারপরেও এটাই সবচেয়ে বেশি সত্য, মানুষকে যাইতে হয়। কিন্তু আমার বয়স এখন 51, আমি মনে করি 70 থেকে 80 বছর একটা মানুষ বাঁচতেই পারে, চাইতেই পারে। আমি জানি না, আবার 60 বছর অনেকে, আমার মামা যেরকম 60 বছর হওয়ার 1-1.5 বছর আগেই বোধহয় মামা মারা গেছে। তো আল্লাহ অনেক ছোটবেলা, এরকম মৃত্যু, এরকম ইয়াং মৃত্যু তো হওয়া উচিত না, কারণ এটা বাচ্চা কাচ্চাদের জন্য। যেমন আমি মারা গেলে কারো কিছু হবে না, এটাও সত্য, কিন্তু আমি মারা গেলে আমার অনেক কিছু হবে, কারণ আমার অনেক ইচ্ছা আছে, প্ল্যান আছে। যেমন আমার আম্মার ইচ্ছা ছিল হজ করার, আম্মাকে যে আমি ফেরত নিয়ে আসতে পারতাম, এই কারণে আমার খুব ভীষণ মানে ইন্সপায়ার্ড হয়ে আমি, যে আম্মাকে যদি কোনোভাবে আমি ফেরত নিয়ে আসতে পারতাম, তাহলে আম্মাকে আমি হজ করাবার আমেরিকাটা দেখানোর চেষ্টা করব, যেটা আমার নিজেরও দেখার ইচ্ছা। আমি নিজেও, বাট আমি জানি না যে আমি নিজেও হজ করে যেতে পারবো কিনা, বা নিজেও আমেরিকা দেখতে যেতে পারবো কিনা। তো আজকে এটা এই পর্যন্ত। তার আগে আমি বলে শেষ করি, আমি অনেকগুলো চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, তার মধ্যে আমার 2টা চাকরির জন্য আমাকে ইন্টারভিউ বলবো না, ওনাদের জাস্ট আমার সিভি নিয়ে যেতে বলছে। একটু সবাই মিলে দোয়া করেন, যদি আদৌ আমার এটা কেউ দেখেন, বা আমি আমার জন্য দোয়া করি যাতে আমার যে কোনো একটা জব হয়ে যায়। 3টা জায়গায় ডেকেছে টোটাল, তো এখন 3টা জায়গার থেকে যদি একটা জবও হয়ে যায়, তাহলে আল্লাহ করে আমি শুরু করতে পারবো। কারণ আমি 2008-এর পর থেকে তো আমার কোনো হাজব্যান্ড নাই, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান, আমি সম্পূর্ণ একা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই মিতু আন্টির ফ্ল্যাটের একটা ভাড়া, এটা আমি বাপ্পিকে দিচ্ছি, এই রুমের রেন্ট হিসাবে। এই রুমের রেন্ট হচ্ছে 10,000, সেটা আমি দিয়ে দিচ্ছি ওখানে বাপ্পিকে। আর আমি চলতেছি হলো এই 3 তলার 13,000 টাকা দিয়ে। সেই সাথে আমি এটা জব করতে পারলে আমি, কারণ আমার অ্যালিকোতে লোন হয়ে গেছে এর ভিতরে, এবং আমি একটা ফিক্সড ডিপোজিট করেছি, ওটাও আবার লোন করে আরেকটা ফিক্সড ডিপোজিট করেছি। তো হোয়াট এভার এইটা করেছি, বিকজ অফ এই টাকাগুলো না হলে আমি ইউনাইটেড স্টেটসে যাওয়ার জন্য টাকা অ্যারেঞ্জ করতে পারবো না। আমি গত লাস্ট 5 ইয়ার্স বহুত চেষ্টা করেছি, লাস্ট 5 ইয়ার্স না, লাস্ট 8 to 10 ইয়ার্স আই ট্রাইড মাই বেস্ট টু সেভ সামথিং, বাট আমি পারিনি। দিন কিন্তু চলে যাচ্ছে, আমার কিন্তু 51 বছর বয়স, আগামী বছর 52 হবে। তো এখন এই টাইমে আর কোনো রকমের কম্প্রোমাইজের সুযোগ নাই, টাকা জমাইতে হবে, যেভাবে হোক এক্সট্রা টাকা আসতে হবে হাতে। আর বিয়ে শাদির ভিতরে আমি তো জীবিত থাকতে যাচ্ছি না, বিয়ে শাদি বা অন্য কোনো, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা এখন বিয়ে শাদি করবে, ওদের প্রেম ভালোবাসা ওদের হবে। আই ডোন্ট হ্যাভ এনি
wish or any type of intention to go this, but after that everyone has line or every সবাই সবার দিকে, বাট আমার এটা হচ্ছে না, কারণ I observe my everything surrounding me and myself and my life just last uh, 15 years or 16 or 17 years. Yeah, I don't have any scope actually. I don't have any way to go in way on this way. So আমাকে সম্পূর্ণ নিজের মতোই চলতে হবে, যেভাবে আমি চলছি অ্যাকচুয়ালি এটাই ফাইনাল। প্রবলেম সলভ হলে আমি জানি না কিছু হবে কি না, বাট আই হ্যাভ টু ট্রাই ফর দিস। আর বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আমি আমার শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ জানেন। তো আজ এই পর্যন্ত, দেখা যাক চাকরি হয় কিনা, না হলে আমি চেষ্টা চালিয়েই যাব। আল্লাহ কবে অ্যাকসেপ্ট করবেন জানি না, সবাই দোয়া করবেন আমাকে। আল্লাহ হাফেজ।